অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 25 বছর আগে 1999 সালে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে পাড়া রাখলো এক নতুন তরুণ। নিজের প্রথম সিনেমাতে 5,000 টাকা দিয়ে কাজ করা সেই ছেলেটি যে আজকে বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হয়ে যাবে কেউই ভাবতে পারেনি, সত্যি ভাবতে পারেনি। হয়তো এই ছেলেটা বলেই সেটা সম্ভব হয়েছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি। ইউটিউবে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন যে হোয়াট ইজ দ্য লাইফ অফ শাকিব খান, দ্য লাইফস্টাইল অফ শাকিব খান। কিন্তু আজকে আমরা শাকিব খানের লাইফস্টাইল কিংবা লাইফ জার্নি নিয়ে কথা বলতে আসিনি, বরং আজকে আমরা কথা বলতে এসেছি ইজ শাকিব খান রিয়েলি সুপারস্টার? সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম কথা, আপনাকে মাথায় রাখতে হবে যে একটা সিনেমা বানাতে সর্বপ্রথম কয়েকটা বিষয় প্রয়োজন। সেই সিনেমার প্রডিউসার দরকার, সেই সিনেমার ডিরেক্টর দরকার, সেই সিনেমার একটা ভালো গল্প দরকার, সেই সিনেমার একটা ভালো এডিটর দরকার, এবং তথাপি একজন ভালো অভিনেতা দরকার। কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা আমি বললাম, একজন প্রডিউসার দরকার। তবে আপনাকে দুঃখের বিষয় হলো এটা মাথায় রাখতে হবে যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে হলিউডের সবচেয়ে বড় প্রডিউসার টিম ওয়ার্নার ব্রোস যেমন নেই, ঠিক তেমন বলিউডের রেড চিলিস এন্টারটেনমেন্টও নেই। এবং এই কারণে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রডিউসিং করার জন্য এখনও এককভাবে কোনো না কোনো ব্যক্তির উপর নির্ভর করতে হয়, যে কিনা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা বাংলা সিনেমার জন্য 1 কোটি টাকা কিংবা 2 কোটি টাকা দিয়ে সিনেমার বাজেটটা নির্ণয় করে দেবে। হ্যাঁ, 1 কোটি টাকা বা 2 কোটি টাকা, এটাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বা বাংলা একটা সিনেমার জন্য সবচেয়ে বড় বাজেটের তালিকায় পড়ে যায়। কিন্তু বাস্তবিক কথা, আপনি যদি বলিউড ইন্ডাস্ট্রির দিকে তাকান, তাহলে দেখবেন একটা মুভি 60 কোটি, 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 400 কোটি, আর এখন তো 500 কোটি প্লাস মুভিও তৈরি হচ্ছে। হলিউড মুভি দিকে তাকান, 1000 কোটি, 2000 কোটি, খুবই অ্যাভেলেবেল মুভি। কিন্তু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এটা কখনো হয় না। সো আপনি কখনো আশা করেন না যে এত বড় প্রডিউসাররা বাংলা সিনেমাতে আসলে কি বলে কন্ট্রিবিউট করবে, এবং আপনি ভেবেন না যে এই সিনেমাটা 10 কোটি, 10 কোটি ভাবতে পারেন, কারণ এখন শাকিব খানের মুভি রাজকুমার সেটা হয়তো ধরেছে, তুফানও 10 কোটি টাকাই প্রায় খরচ করেছে। এরপর যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একজন ডিরেক্টর। এবং এখানেও আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো ক্রিস্টোফার নোলান নেই, কোনো জেমস ক্যামেরন নেই, কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতের এস রাজামৌলিও নেই। এখন যারা জানেন না তাদেরকে বলে রাখি, ক্রিস্টোফার নোলান হচ্ছেন হলিউডের অন্যতম শ্রেষ্ঠ ডিরেক্টর, যিনি কিনা এই বছরই তার অস্কার পেয়েছেন তার মুভি ওপেন হ্যামারের জন্য। শুধুমাত্র ওপেন হ্যামারই নয়, বরং ব্যাটম্যান ট্রায়োলজি মতো আরও বিভিন্ন বড় বড় সিনেমা তিনি আমাদের নয় বরং পুরো পৃথিবী উপহার দিয়েছেন। জেমস ক্যামেরন টার্মিনেটর, টাইটানিক কিংবা অ্যাভাটারের মতো মুভি পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন। এবং পার্শ্ববর্তী দেশ এর বড় ডিরেক্টর, সবচেয়ে বড় ডিরেক্টর এস রাজামৌলি RRR, বাহুবলী, মাগাধীরের মতো মুভি আমাদের সকলকে উপহার দিয়েছেন। কিন্তু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এখনও কেউ মাগাধীরা কিংবা বাহুবলীর মতো সিনেমা উপহার দিতে পারেনি, এবং সেরকম ডিরেক্টর এখনও আসেনি। বরং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এখনও যারা সবচেয়ে ভালো ডিরেক্টর, তারাও সেই সকল বড় ডিরেক্টরদের কাছে একটা বাচ্চাই। রায়হান রাফি খুবই ভালো কাজ করছে, হিমেল আশরাফও খুবই ভালো কাজ করছেন, এবং অনন্ত মামুনও চেষ্টা করে যাচ্ছেন, কারণ তারা তরুণ, তারা আসলে ভালো ডিরেক্টর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনুযায়ী। তবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আগানোর জন্য আরও ভালো ডিরেক্টর প্রয়োজন। সো আপনি ভাবেন না যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে এত বড় বড় ডিরেক্টররা আসলে ডিরেকশন দেয়। এরপরে তৃতীয়ত, আপনি ভাববেন না যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য জে.কে রাউলিং, যিনি কিনা হ্যারি পটার বইয়ের লেখক, তিনি সিনেমার গল্প লিখে যান। আপনি ভাবেন না যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বলিউডের থেকে রাইটারদেরকে ধার করে নিয়ে আসা হয়, বরং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এখনও এত বড় রাইটার তৈরি হয়নি যে কিনা নিজের সৃজনশীলতা দিয়ে সিনেমা তৈরি করতে পারবে। এরপরে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এখনও এত বড় এডিটর আসেনি যে কিনা আধা ঘন্টার মাধ্যমে একটা সিনেমাকে কালকি 2898 মুভি কিংবা হলিউডের কোনো ব্যাটম্যান মুভি বা সুপার হিরো মুভির মতো বানিয়ে দেবে। সো আপনি আশা করেন না যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এখনও এত বড় বড় ডিরেক্টর বা প্রডিউসার এসেছে, এত বড় বড় এডিটর এসেছে, রাইটার এসেছে। কিন্তু আপনি তবুও আশা করেন যে শাকিব খানের মুভি হলিউডের মুভির মতো হবে, আপনি তবুও আশা করেন শাকিব খানের মুভিতে ধুমধাম অ্যাকশন থাকবে। কিন্তু এরপর আপনি ত্রুটি ধরেন যে তার মুভিতে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এই কাজটা করলে ভালো করতো, এটা করলে ভালো করতো, কেন করতো না? কিন্তু আপনি সেটাই বোঝেন না যে শাকিব খান চেষ্টা করে গেছেন, 25 বছর ধরে চেষ্টা করে গেছেন, না হলে ঢালিউড ইন্ডাস্ট্রিতে তিনি এতদিন টিকতেন না, তিনি এতদিন কখনোই টিকতেন না। তার চেষ্টার ফলে তিনি আজ এতটুকু উচ্চতে এসেছেন, তিনি এত বছর পরে তুফানের মতো ব্লকবাস্টার মুভি দিয়ে গেছেন। আপনি এখনও কোথাও খোঁজ করে বলতে পারবেন যে এমন একটা অভিনেতা আছে যে কিনা
45 বছর বয়সে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তুফানের মতো ব্লকবাস্টার মুভি উপহার দিচ্ছে? কখনোই ভাবতে পারেনি, রাইট? আপনার এটাও মাথায় রাখা উচিত যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি বাজেটকৃত মুভি কিন্তু এখন তুফান, যেটি কিনা এই বুড়ো শাকিব খানের মুভিতেই। এবং আপনারা যারা বলেন যে শাকিব খান নাকি মান্নার চেয়েও কম গুণী অভিনেতা, মান্না যদি থাকতো তাহলে শাকিব খান কখনোই এত বড় সুপারস্টার হতে পারতো না। হ্যাঁ, আমি আপনাদের কথা মানি, হয়তো তৎকালীন সময় হতে পারতো না, কিন্তু ঠিকই নিজেকে ছাড়িয়ে যেত, আমার একটা বিশ্বাস। এর কারণ হচ্ছে, আপনারা যারা জানেন না তাদের জন্য বলে রাখি, মান্না কিন্তু মারা গিয়েছেন 2008 সালে। এর আগে তিনি অনেকগুলো মুভি করেছেন, ইভেন তার মুভি চলাকালীনই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার একটা মুভি শুটিং চলছিল, তিনি বাসায় গিয়েছিলেন, এরপর তিনি মারা গিয়েছিলেন। কিন্তু বাস্তবিক অর্থে ওই বছরের পূর্বের বছরেই শাকিব খান কিন্তু তাকে ছাড়িয়ে গেছেন। কীভাবে ছাড়িয়ে গেছেন? ওই বছরের সবচেয়ে বেশি হিট মুভি দেওয়া অভিনেতা ছিলেন শাকিব খান, এবং ওই বছরেই সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাও ছিলেন শাকিব খান, এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা বনে গিয়েছিলেন শাকিব খান। সো মান্না থাকতে থাকতে কিন্তু শাকিব খান মান্নাকে বিট করেছেন, এমন না যে মান্না মারা যাওয়ার পর বিট করেছেন। শাকিব খানের মতো অভিনেতা আসলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আসবে না। আপনি তাকে ফেকই বলুন বা রিয়েলি বলুন, একজন মেগাস্টার এমনি এমনি মেগাস্টার হয়ে যায়নি। তার অভিনয় কোয়ালিটি নিয়ে অনেকেই দোষ ধরে থাকেন, কিন্তু আপনারা যারা দোষ ধরে থাকেন তারা প্লিজ দয়া করে 10 কোটি 20 কোটি টাকা দিয়ে হলো একটা সিনেমার বাজেট তৈরি করে দিন। এখন যারা মনে করেন যে আসলে 1 কোটি 2 কোটি টাকা বা 10 কোটি টাকা কিছুই না, তাদেরকে বলে রাখি, বাংলাদেশে একটা সরকারি চাকরিজীবী সাধারণত গড় স্কেলে তার বেতন পায় 17,000 টাকা। এবং আমি টেনে টেনে বলেও দিলাম, বিভিন্ন জায়গায় 25,000 টাকা, বিভিন্ন জায়গায় 30,000 টাকা। ওকে, আমি 50,000 টাকাই ধরলাম। সো 50,000 টাকা ধরে নিলে আপনি এক বছরে কত টাকা কামাচ্ছেন এটার হিসাব করুন। এর পরবর্তীতে বাংলাদেশে আসলে চাকরি পাওয়ার বয়সটা মূলত গড়ে 30 বছর। 30 বছর থেকে 60 বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। সো আপনি 30 বছর চাকরি করলেন কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া, সম্পূর্ণরূপে গড় বেতন দিয়ে। এখন আপনি হিসাব করুন যে আপনি আপনার পুরো লাইফের চাকরি শেষে কতটুকু টাকা আয় করতে পারবেন। এরপর আপনি বলবেন 1 কোটি টাকা বেশি নাকি কম, নাকি 2 কোটি টাকা বেশি নাকি কম। যারা বলে থাকেন প্রিয়তমা 43 কোটি টাকা আয় করছে, কই, প্রিয়তমা তো গাজরির মতো 100 কোটি রুপি আয় করেনি, প্রিয়তমা তো বাহুবলীর মতো 1810 কোটি আয় করেনি, প্রিয়তমা তো আমির খানের মুভি দাঙ্গালের মতো 2210 কোটি টাকা আয় করেনি, প্রিয়তমা তো অ্যাভাটারের মতো আয় করেনি, প্রিয়তমা তো টাইটানিকের মতো আয় করেনি, প্রিয়তমা তো অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মতো আয় করেনি। সো এই 43 কোটি টাকার হিসাব আপনি করে থাকেন, আপনার মতো একটা 43 জন মানুষ জন্মালেও হয়তো 43 কোটি টাকা কামাতে অনেক কষ্ট হয়ে যাবে। সো কিছু বিষয়ে চিন্তা ভাবনা করে তারপর কথা বলবেন যে শাকিব খান আসলেই সুপারস্টার কিনা। হ্যাঁ, তিনি আসলেই সুপারস্টার। যারা শাকিব খানের অভিনয় নিয়ে আসলে দোষ ধরে থাকেন তাদেরকে বলে রাখি, যখন ভালো ডিরেক্টর পেয়েছেন, যখন ভালো প্রডিউসার পেয়েছেন, তখন তিনি তার যথেষ্ট গুণ দিয়ে সেই সিনেমাটা করেছেন। এবং এটার প্রমাণ আপনি 2016 সালে বানানো সেই শিকারি মুভি দিয়ে দেখতে পাবেন। নিজেকে সঠিকভাবে তুলে ধরেছিলেন। আপনি যদি শাকিব খানকে একজন অভিনেতা হিসেবে দেখতে চান, প্লিজ শিকারি মুভিটা দেখে আসুন, প্লিজ চালবাজ মুভিটা দেখে আসুন, প্লিজ ভাইজান মুভিটা দেখে আসুন, প্লিজ নাকাব মুভিটা দেখে আসুন, যেখানে কিনা ইন্ডিয়ান ভালো ভালো ডিরেক্টর, কলকাতা ইন্ডাস্ট্রির ভালো ভালো ডিরেক্টর তাকে দিয়ে কাজ করিয়েছেন। এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যেহেতু এখন গুণী ডিরেক্টর এসেছেন, প্লিজ গিয়ে প্রিয়তম মুভিটা দেখে আসুন, আগে রাজকুমার মুভিটা দেখে আসুন, বর্তমানে হলে গিয়ে তুফান মুভিটা দেখে আসুন। তারপর বলুন যে শাকিব খান অভিনয় জানে নাকি জানে না। যদি তাকে একজন ক্রিস্টোফার নোলান এনে দেওয়া হতো, একটা জেমস ক্যামেরন এনে দেওয়া হতো, তাহলে হয়তো শাকিব খান নিজের ট্যালেন্টটা দেখাতে পারতেন। কিন্তু তিনি ভুল সময় ভুল দেশে জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশের অনেক বড় বড় মানুষ আসলে ভুল সময় ভুল দেশে জন্মগ্রহণ করে। ব্রাজিলের নেইমার যেমন মেসি রোনাল্ডো যুগে জন্মগ্রহণ করে ভুল করেছে, ঠিক সেমভাবে শাকিব খান হয়তো বাংলাদেশের জন্য নিয়েই ভুল করেছে। কিন্তু নিয়তির খেলা, তবু নিজেকে যথেষ্টভাবে প্রমাণ করেছেন। এত সুদর্শন একজন অভিনেতাকেও যারা বলে থাকেন ফেক সুপারস্টার, আসলে তাদের জন্য হেদায়তের জন্য অপেক্ষা করছি আমি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ ইউ লাইক দিস ভিডিও লাইক, ইফ ইউ ডোন্ট লাইক দিস ভিডিও ডিসলাইক দিস। আর এই কথাগুলো খুবই চিন্তা করে বলা। আর আরেকটা কথা, আবেগ দিয়ে কাজ করো না, বাস্তবতা দিয়ে কাজ করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাই বাই।